অর্থনীতি শুধু কিছু সংখ্যা সূচক কিংবা হিসাব নিকাশের বিষয় নয়। অর্থনীতি মানুষের জীবনযাত্রার প্রতিচ্ছবি। শিল্প বাণিজ্য কেবল ব্যক্তি বা প্রতিষ্ঠানের মুনাফার বিষয় নয়, এর সঙ্গে জড়িয়ে আছে দেশের উৎপাদন, কর্মসংস্থান আর উন্নয়নের গল্প। তাই অর্থনীতির আলোচনা যত জটিলই মনে হোক না কেন, এর প্রভাব থাকে আমাদের ব্যক্তি জীবনে। অর্থনীতির কঠিন আলাপকে সহজ ভাষায় বিশ্লেষণ করতে চ্যানেল ওয়ানের নিয়মিত আয়োজন মেঘনা ইন্স্যুরেন্স পিএলসি সৌজন্যে বাণিজ্য সংলাপ। আপনাদের সঙ্গে আছি আমি নাহিদা মিতু। শুরুতেই জানিয়ে দিচ্ছে আজ যা থাকছে। ওষুধের সর্বনিম্ন দাম নির্ধারণ নয়, ক্রয় ক্ষমতার মধ্যে রাখার দাবি। বিশ্বজুড়ে স্বাস্থ্যসেবার ধরন দ্রুত বদলে যাচ্ছে, এখনো পিছিয়ে বাংলাদেশ। শুধু ওষুধের সর্বনিম্ন দাম নির্ধারণ করলেই রোগীর চিকিৎসা ব্যয় কমবে না। রোগীর ক্রয় ক্ষমতার মধ্যে ওষুধের দাম রাখার পাশাপাশি উৎপাদন ও সরবরাহ টেকসই রাখার দাবি জানিয়েছেন বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান পাবলিক ইন্টিগ্রিটি নেটওয়ার্ক ফর এভিডেন্স অ্যান্ড ট্রান্সপারেন্সি বা পাইনেট। এজন্য বিজ্ঞান ভিত্তিক অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা, স্বচ্ছ মূল্য নির্ধারণ এবং নিয়মিত মূল্য পর্যালোচনার পরামর্শ সংস্থাটির। মঙ্গলবার রাজধানীর সেডাপ মিলনায়তনে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান পাইনেট আয়োজিত রোগীর নাগালে ওষুধ উৎপাদকের টেকসইতা, ভারসাম্যপূর্ণ ওষুধ নীতির সন্ধানে শীর্ষক জাতীয় নীতি সংলাপে এসব কথা উঠে আসে। অনুষ্ঠানে বলা হয়, শুধু দাম বেঁধে দিলেই রোগীর কাছে ওষুধ পৌঁছানো নিশ্চিত হয় না। বাজারে ওষুধের প্রাপ্যতা, রোগীর ক্রয় ক্ষমতা এবং উৎপাদন ব্যয় সবকিছু বিবেচনায় নিতে হয়। বাংলাদেশের এপিআই এর 90% বেশি ভারত ও চীন থেকে আমদানি করা হয়। ফলে কাঁচামালের দাম ও ডলারের বিনিময় হার বাড়লে ওষুধের উৎপাদন ব্যয়ও বাড়ে। 295টি অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা বাতিল না করে প্রয়োজন অনুযায়ী সংশোধন এবং সংযোজন করা উচিত। ওষুধের দাম কমানোর পাশাপাশি উৎপাদন ও সরবরাহ টেকসই রাখার ভারসাম্যপূর্ণ নীতি নিশ্চিত করতে পারে রোগীর নাগালে চিকিৎসা। বাণিজ্য সংলাপে পুরোটা সময় জুড়ে আজ আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হসপিটাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক লোকমান হোসেন। লোকমান হোসেন, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আমরা আজকে স্বাস্থ্য খাত নিয়ে আলোচনা করব। বর্তমানে আমাদের যে স্বাস্থ্য খাতের অবস্থা, সেটাকে আসলে কিভাবে পর্যালোচনা করবেন? ধন্যবাদ আপনাকে, একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমাদের তো দীর্ঘদিন যাবতই এই স্বাধীনতার পর থেকেই স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে আমাদের অনেক সমালোচনা আছে। আমি মনে করি, আমি একজন স্বাস্থ্য ব্যবস্থাপক হিসেবে, যে এটা দিন দিন কমছে, কিন্তু ওই লেভেলে না। মানুষের চাহিদা আমরা পূরণ করতে পারছি না, সরকারও পাচ্ছে না। সরকারের পাশাপাশি আমরা কাজ করছি। এইটা আমি মনে হয় যে নতুন সরকার আবার 69,000 কোটি টাকা বাজেট দিয়েছে। এটা অনেকটা অন্যান্য বছরের তুলনায় বেশি। তো সেই যেগুলো একদিকে যেমন এটা খুশির সংবাদ, অন্যদিকে আপনি দেখবেন যে আমাদের যে বাজেট হয় সেটা খরচ করারও সক্ষমতা হয় না। এর মধ্যে নানা প্রবলেম থাকে। আমি মনে করি যতটুকু বাজেট হয়েছে এইটা নিয়ে কাজ শুরু করলে, আমরা যদি মানুষের যে এই কথাগুলো বেরিয়ে আসে যে বিশাল অংশ মানুষের পকেট থেকে যায় এই চিকিৎসায়, প্রায় 70% টাকা মানুষের পকেট থেকে যায়। এইগুলোর থেকে যদি কাজ করা যায়, হসপিটালগুলোতে যদি নিত্য প্রয়োজনীয় জিনিস যেগুলো মেডিসিন, সার্জিক্যাল, এগুলো যদি অবাধ সরবরাহটা থাকে, অ্যাভেলেবল থাকে, তাহলে এই মানুষের খরচটা কমে যাবে। দেখা যায় যে একটা হাসপাতালে অনেক কিছু সাপ্লাই থাকে না। এই সাপ্লাই চেনটা যদি বাড়ানো যায়, তাহলে কিন্তু আমাদের অনেকটা মানে সাধারণ জনগণের পকেট থেকে যে আমরা বলি যে 70% টাকা যায়, সেটা কিন্তু অনেকটা কমে যাবে। সেটা যদি আস্তে আস্তে কমে আসে, মানুষের স্বস্তিতে যাবে। পাশাপাশি মানুষের স্বস্তির কথা বলছেন, এই পর্যায়ে আমি একটু ওষুধ নিয়ে কথা বলতে চাই। যে আমরা দীর্ঘদিন দেখছি যে ওষুধের দাম নিয়ে আমাদের যারা সাধারণ মানুষ রয়েছে, তাদের যে ইনকাম, তার বেশিরভাগ অংশই আসলে ওষুধের পেছনে খরচ হয়, স্বাস্থ্য খাতে খরচ হয়। এটাকে আসলে কিভাবে সমন্বয় করা যায়? এবং নতুন যে নীতিমালা আসছে আমরা দেখছি, সেখানেও আসলে ওষুধের দাম সমন্বয় নিয়ে নানা কথা উঠছে। এটা আপনি ঠিকই বলেছেন। আপনি যদি 20 বছর আগে আমরা কল্পনা করি, তখন একটা অপারেশনের যে পরিমাণ ঔষধ লাগতো, এখন কিন্তু তার চেয়ে দ্বিগুণ বা তিনগুণ লাগছে। অর্থাৎ কি, ঔষধের দাম বেড়ে গেছে, অথবা ঔষধের ধরন বেড়ে গেছে, যার কারণে দাম বেড়ে গেছে। এটা নিবিড়ভাবে দেখতে হবে। তবে দাম যে বাড়ছে, 20 বছর আগে একটা অপারেশন করতে 3,000 টাকা লাগলে এখন কিন্তু সেটা 10,000 টাকা লাগে। সেই জায়গায় ওষুধের যে বিভিন্ন ডিপার্টমেন্টের ওষুধগুলো, অ্যান্টিবায়োটিক বা অ্যানালজেসিক, এগুলা দাম কিভাবে বাড়লো,
কেন বাড়লো এটা সরকার অবশ্যই দেখছে এবং বেসরকারি যারা উৎপাদনকারী তাদের সাথে বসে কাঁচামালের দাম কেমন, উৎপাদন খরচ কেমন এবং এটার মূল্য নির্ধারণ এটা সরকারের একটু নিয়ন্ত্রণে থাকা উচিত। ইতিমধ্যে আমাদের এগুলা সরকার কাজ করছে। আমরা যে বেসরকারি পর্যায়ে দেখছি, যেমন আমরা যে বিল নিচ্ছি, যেমন আমরা অক্সিজেন কত দামে বিক্রি করব সেটাও কিন্তু সরকারের একটা গাইডলাইনে চলে আসছে। আমরা টেস্ট কত দামে করাবো সেটাও কিন্তু সরকারের গাইডলাইনে চলে আসতেছে, তবে এখনও পরিপূর্ণ আসে নাই। তো সেই জায়গায় কাজ করলে মানুষের যে একটা অস্বস্তির জায়গা, যে পকেট থেকে অনেক টাকা ব্যয় হচ্ছে, সেটা অনেকগুলো লাঘব হবে। আর পাশাপাশি সরকার যদি সাপ্লাই চেন বাড়ায়, বাজেট বাড়ায় ঔষধের উপরে, তাহলে প্রান্তিক লেভেলের মানুষের একটু ওজন কমে যাবে আর খরচের অংশটা কমে যাবে। ওষুধের পাশাপাশি আসলে আমাদের স্বাস্থ্য খাতে আর কোন কোন বিষয়ে নজর দেওয়া জরুরি এই মুহূর্তে? আমি মনে করি যে ঔষধ একটা গুরুত্বপূর্ণ জিনিস, পরীক্ষা নিরীক্ষা একটা গুরুত্বপূর্ণ জিনিস, হসপিটালাইজেশন একটা গুরুত্বপূর্ণ জিনিস, ডাক্তারদের ভিজিট একটা গুরুত্বপূর্ণ জিনিস। সকল কিছুই আপনি যদি কাজ করেন তাহলে কাজ হাজার হাজার আছে, সেই যেগুলো আইডেন্টিফাই করতে হবে। যেমন মেডিসিন একটা অংশ কিন্তু যাচ্ছে। আপনি যদি একটা অপারেশনের কথা চিন্তা করেন, আমরা বেসরকারি পর্যায়ে 50-60 হাজার টাকা বিল হলে 10,000 টাকা ওষুধের বিল যায়, তাহলে এক পঞ্চমাংশ। আর অন্যান্যগুলা ডাক্তারের খরচ, আমাদের ওটি খরচ, আমাদের স্টাফ খরচ, ওটি অ্যাসিস্ট্যান্ট খরচ, এগুলোর দিকে সরকার নজর দিচ্ছে। এগুলোও কিন্তু নিবিড়ভাবে দেখতে হবে যে আমরা কে কত নিচ্ছি। সেই জায়গায় যদি কাজ করে আমার মনে হয় আস্তে আস্তে কিছুটা কমে আসবে, অনেকটা কমে আসবে। আমি এই পর্যায়ে আরেকটা বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি। আমরা দেখছি যে মানুষ প্রেসক্রিপশন ছাড়া, মানে ওষুধের প্রতি মানুষের আগ্রহ বেশি বা প্রেসক্রিপশন ছাড়া অনেক বেশি ওষুধ গ্রহণ করছে, এরকম একটা মতামত উঠে এসেছে। এর পেছনে কারণটা আসলে কি দেখছেন? এই পিছনে কারণটা হলো সরকারের লিখিত গাইডলাইন আছে, ইমপ্লিমেন্টেশন নাই। যেমন মনে করেন পৃথিবীর উন্নত কোনো দেশে আপনি অ্যান্টিবায়োটিক কোনোদিনই প্রেসক্রিপশন ছাড়া সেল দেখবেন না। ওই সমস্ত দেশে গাইডলাইন বলা আছে যে অ্যানালজেসিক বা অ্যান্টিবায়োটিক ঔষধগুলা ফার্মেসি থেকে বিক্রি করতে পারবে, কিন্তু আমাদের দেশে হায়ার অ্যান্টিবায়োটিকও একজন ফার্মেসি ম্যান বিক্রি করতে পারে। সেগুলো বিধিনিষেধ এবং ইমপ্লিমেন্টেশন লাগবে, যে শুধু কাগজে থাকলেই হবে না, যে কঠিনভাবে নিয়ন্ত্রণ করতে হবে যে কোনোভাবেই যেন ডাক্তারের পরামর্শ ছাড়া একটা অ্যান্টিবায়োটিক বিক্রি না করতে পারে। যে সমস্ত নিষেধ ঔষধ আছে যে রেজিস্টার্ড ডাক্তার ছাড়া লিখতে পারবে না, সেগুলো যদি হয় এটা কিন্তু আমাদের জাতিও কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। আপনি দেখবেন একটা রিপোর্ট আমি দেখেছিলাম যে পৃথিবীতে আমাদের বাংলাদেশে সবচেয়ে বেশি অ্যান্টিবায়োটিক ব্যবহার হয় পৃথিবীর অন্যান্য দেশগুলোর তুলনায়। তাহলে আমাদের এইখানে অ্যান্টিবায়োটিকটা কেন ব্যবহার হয়? মানুষ অনেকটা সস্তায় করতে যায় কিন্তু ক্ষতি হচ্ছে। যেমন যত্রতত্র যদি অ্যান্টিবায়োটিক ব্যবহার করে এটা কিন্তু শরীরের মধ্যে রেজিস্ট্যান্স হয়। রেজিস্ট্যান্স শুধু আমার হইলে হবে না, আমার থেকে কিন্তু আপনারও যাবে। কিভাবে? এটা একটা সার্কেল আছে। ধরেন আমি একটা অযাচিত অ্যান্টিবায়োটিক ব্যবহার করলাম, সেটা খেয়ে আমি মলত্যাগ করলাম বা প্রস্রাব করলাম, সেটার থেকে যদি ফসল উৎপাদন হয়, ফসলের থেকে কিন্তু আমাদের অন্যান্য মানুষের মধ্যে যাবে। এই জন্য আমাদের অ্যান্টিবায়োটিক কিন্তু কাজ করছে না। এগুলো নিয়ে সরকার আলোচনা করছে, সরকারি ব্যবস্থাপনায়, বেসরকারি ব্যবস্থাপনায় বা WHO এর ইয়েতে অংশগ্রহণে একটা আলোচনা হচ্ছে। আমি মনে করি যে এটা আরও কঠিনভাবে এটা নিয়ন্ত্রণ হওয়া উচিত। জি, এ পর্যায়ে আরেকটা বিষয় জানতে চাচ্ছিলাম যে বাংলাদেশের ওষুধ শিল্পের বিকাশ এবং সাধারণ মানুষের জন্য সাশ্রয়ী চিকিৎসা, এই দুইটার মধ্যে আসলে কিভাবে সমন্বয় করা সম্ভব? আবার বলেন। বাংলাদেশের ওষুধ শিল্পের বিকাশ এবং পাশাপাশি সাধারণ মানুষের জন্য সাশ্রয়ী চিকিৎসা ব্যবস্থা, এই দুটোর মধ্যে সমন্বয় করা কিভাবে সম্ভব? আমি মনে করি সাশ্রয়ী চিকিৎসা ব্যবস্থা যেটা, সেটা কিন্তু সরকারের বাজেট। আরেকটা হলো আমাদেরকে কিভাবে সরকার আমাদের জনগণের এই স্বাস্থ্য ব্যবস্থার মধ্যে মানে অন্তর্ভুক্ত করবেন, এই দুইটা জিনিস। ধরেন ফার্মাসিউটিক্যাল যদি চিন্তা করে যে আমরা মানুষকে সাহায্য করব, সেটা কতটুকু করতে পারবে? খুব বেশি কিন্তু না। সরকারের বাজেটেই আমাদের চিকিৎসা ব্যবস্থাটা সরকারিটা চলে, আর বেসরকারি ব্যবস্থাপনায় আমরা যতটুকু করি এটা কিন্তু জনগণের পয়সায়। এইখানে যে এটা আপনার প্রেশারটা মানে বিলটা বেসরকারি পর্যায়ে এটা জনগণের কিন্তু লাগে। আমি যখন সাধারণ জনগণ, তখন আমি যখন কোথাও পেমেন্ট করি তখন কিন্তু আমারও কষ্ট হয়। সেই জায়গায় আমি সরকারের বাজেটের উপরে গুরুত্ব দেব, পাশাপাশি নিয়ন্ত্রণের উপরে গুরুত্ব দেব। আমাদেরকে সরকার যদি মানে অপেক্ষাকৃত নিয়ন্ত্রণ করতে পারে একটা সিস্টেমের মধ্যে, যেমন বেসরকারি পর্যায়ে একটা কোন লেভেলের সার্জন কত টাকা নিবে,
কোন লেভেলের হাসপাতাল কত টাকা নেবে, এগুলো নিয়ে সরকার কাজ করছে। এটা ধীরে ধীরে আগাচ্ছে, আস্তে আস্তে কিন্তু এটা পরিষ্কার হচ্ছে। এখানে লোড কমে যাবে। আর পাশাপাশি সরকার গত বছরের তুলনায় 42,000 কোটি টাকা ছিল, 69,000 কোটি টাকা দিয়েছে। যদিও মূল্যস্ফীতি আছে, তবু এটা ভালো। তো এইটা যদি প্রতি বছর বছর স্বাস্থ্য বাজেট বাড়ে, আরেকটা কথা আছে কিনা, WHO গাইডলাইন আছে যে জিডিপির 5% দিতে হবে। 5% যদি যখন আমাদের বাজেটে আসবে, জনগণের চাপ অনেকটা কমে যাবে। জনগণের চাপ অনেক, মানে যারা নিম্ন আয়ের মানুষ, যাদের এটা লোডটা মানে নিতে পারছে না, তাদের কিন্তু কমে যাবে। কিন্তু 5% জিডিপির আমরা কখন দিতে পারবো, সেটা একটা প্রশ্ন। এটা সরকার ভাববে আশা করি। জি, এই পর্যায়ে আমরা অনুষ্ঠানের আগে হাম ডেঙ্গু নিয়ে কথা বলছিলাম। এবছরও দেখলাম হামের প্রাদুর্ভাব, ডেঙ্গুর প্রাদুর্ভাব বেশ ছিল। প্রতি বছরে দেখা যাচ্ছে প্রাদুর্ভাবটা থাকছে। এটার জন্য আসলে আমাদের ভবিষ্যতে কি ধরনের ব্যবস্থা নেওয়া উচিত? আপনার একটা জিনিস হলো যে কিছু জিনিস আছে যে আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন। যেমন পৃথিবীর গবেষণায় আসছে না, আমরা 14টা 15 বা 15টা রোগের টিকা দিই। 10টা টিকার মাধ্যমে আমরা বাচ্চাদেরকে সারা জীবনের জন্য তাদেরকে সুস্থ করে তুলি। যেমন আপনি খেয়াল করবেন 2000 বা কম বেশি 2000 সালের দিকে আমরা পোলিও মুক্ত হয়েছি। তো এই পোলিও মুক্তটা কেন? পোলিও ভ্যাকসিন দেওয়ার পরে বাংলাদেশের শতভাগ বাচ্চারা পাওয়ার পরে আমরা পোলিও মুক্ত হয়েছি। বাংলাদেশে পোলিও রোগে মারা যায় নাই, এখনও মারা কম যাচ্ছে। এই সময়ে মিজেলস রুবেলার আক্রমণটা আসছে। এটা গভীরভাবে গবেষণায় বিভিন্ন পত্রপত্রিকায় আমরা জানতে পারছি যে এইখানে এক সময় ভ্যাকসিনটা বন্ধ ছিল, ভ্যাকসিন প্রদানটা বন্ধ ছিল এবং ভ্যাকসিন ইম্পোর্ট বন্ধ ছিল। এটা অ্যালার্মিং, এটা বন্ধ হওয়া যাবে না। যে টিকাগুলো অবশ্যই দিতে হবে। একটা বাচ্চার জীবন তো অনেক, মানে আমি মনে করি অনেক মূল্যবান, যেটা টাকা দিয়ে গোনা যাবে না। সেই তুলনায় এই যে হাম উপসর্গে প্রায় 9 শতাধিক বাচ্চা আমরা এই বছর হারিয়েছি, এটা কিন্তু অত্যন্ত বেদনাবিধুর। তাহলে এই ভ্যাকসিনকে গবেষণা করে যদি আপনি দেখেন যে ভ্যাকসিনটা যদি আমরা শতভাগ বাচ্চাদের মধ্যে দিতে পারি, তাহলে কিন্তু এই 14-15টা রোগ আর হবে না। এই একটা জায়গা। আরেকটা হলো যে আপনি ডেঙ্গু নিয়ে কথা বলেছেন। ডেঙ্গু দেখা যায় যে সিজনাল রোগ, কিন্তু গত 2-1 বছর দেখা যাচ্ছে সারা বছরই কিছু না কিছু হচ্ছে। তাহলে কি করতে হবে? ডেঙ্গুটা কিন্তু নিয়ন্ত্রিত রোগ। এটা যখন নিয়ন্ত্রণ করা যাবে, যেমন আমরা যদি পরিষ্কার থাকি, রাস্তাঘাট, নর্দমা, নদী নালা, বিল্ডিং করতেছি, সকল জায়গায় যদি আমরা সিস্টেমের মধ্যে নিয়ে আসি, এটা পরিষ্কার পরিচ্ছন্নতার মধ্যে, এখানে 100% জিরো করা যাবে না, রোগটা নিয়ে জিরো করা যাবে না। তবে আমি স্বাস্থ্য ব্যবস্থাপক হিসেবে বলি, ডেঙ্গু কিন্তু মৃত্যুর সংখ্যা জিরোতে আনা যাবে। মৃত্যুর সংখ্যা জিরোতে নিয়ে আসা যাবে যদি জ্বর হলো একজন রেজিস্টার্ড ডাক্তারের আন্ডারে যদি যায়, ওই রোগীটা কিন্তু মারা যাবে না। কোন রোগীগুলো মারা যাচ্ছে? যে রোগীগুলা অবহেলা করছে অথবা চিকিৎসা করছে না গার্জিয়ান, দুটো জায়গায় কিন্তু এই রোগীগুলো আমরা হারাচ্ছি, সেটা বাচ্চা হোক আর বড় হোক। আমি আপনাকে একটা অভিজ্ঞতায় বলতে পারি, একটা মা 45 বছর বয়স, গত বছর আমার এখানে আইসিইউতে মারা গেছে। আসলে তাকে বাঁচানোর মতো অবস্থা ছিল না, তার হাজব্যান্ড বাসায় ছিল না, তাকে সময় প্রপারলি চিকিৎসা নেয় নাই। এই জায়গায় আমি বলবো ডেঙ্গু যাই হোক, জ্বর হলে বা উপসর্গ থাকলে অতি তাড়াতাড়ি একজন রেজিস্টার্ড ডাক্তার দেখাক, মিনিমাম MBBS ডাক্তার দেখাক। যদি চিকিৎসা নেয় সময় মতো, তাহলে কিন্তু মৃত্যুটা হবে না। জি, আমি আপনার কাছে আবারও আসবো, তবে তার আগে একটা বিজ্ঞাপন নিতে হচ্ছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটা বিরতি। বাণিজ্য সংলাপের সঙ্গেই থাকুন। সাথে থাকার জন্য ধন্যবাদ। আবারও স্বাগত বাণিজ্য সংলাপে। বিশ্বজুড়ে স্বাস্থ্যসেবার ধরন দ্রুত বদলে যাচ্ছে। উন্নত দেশগুলো এখন শুধু হাসপাতাল ও চিকিৎসা অবকাঠামো বাড়ানোর দিকে নয়, বরং চিকিৎসায় খরচ কমানো, স্বাস্থ্য বীমার আওতা বাড়ানো, রোগ প্রতিরোধ এবং প্রযুক্তি ব্যবহারেও জোর দিচ্ছে। সিঙ্গাপুরের স্বাস্থ্য সঞ্চয় ও বীমা ব্যবস্থা, ইউরোপের সার্বজনীন স্বাস্থ্যসেবা এবং আমেরিকার চিকিৎসা গবেষণা ও প্রযুক্তি ভিন্ন ভিন্ন মডেলে এগিয়ে যাচ্ছে বিশ্ব। এসব অভিজ্ঞতা বাংলাদেশের স্বাস্থ্য খাতের জন্য তৈরি করছে নতুন সম্ভাবনা। শুধু চিকিৎসা নয়, উন্নত বিশ্বের দেশগুলোতে স্বাস্থ্য বীমা, সরকারি ভর্তুকি, ব্যক্তিগত স্বাস্থ্য সঞ্চয়, প্রযুক্তি ও রোগ প্রতিরোধ সক্ষমতা তৈরি, সবকিছুর সমন্বয়ে তৈরি হয়েছে শক্তিশালী স্বাস্থ্য ব্যবস্থা। এক্ষেত্রে উপরের সারিতে রয়েছে সিঙ্গাপুর, জাপান ও ইউরোপের বিভিন্ন দেশ। অন্যদিকে গবেষণা ও প্রযুক্তিতে আমেরিকা এগিয়ে থাকলেও সেখানে চিকিৎসা ব্যয় আকাশচুম্বী।
সিঙ্গাপুরের স্বাস্থ্য ব্যবস্থার অন্যতম শক্তিশালী দিক হল নাগরিকরা চিকিৎসার জন্য সঞ্চয় করেন। বড় চিকিৎসা ব্যয়ের জন্য জাতীয় স্বাস্থ্য বীমা ও ব্যক্তিগত স্বাস্থ্য সঞ্চয়ের পাশাপাশি রয়েছে সরকারি ভর্তুকি। ফলে ব্যক্তিগত অর্থ, বীমা ও সরকারি সহায়তার সমন্বয়ে চিকিৎসার ব্যয় সামলানো অনেকটাই সহজ। To help ensure that every medication ইউরোপের দেশগুলোও স্বাস্থ্য ব্যবস্থাকে আরও সাশ্রয়ী ও কার্যকর করতে কাজ করছে, যেখানে চিকিৎসার সহজলভ্যতা ও ব্যয় কমানো, চিকিৎসক নার্সদের ঘাটতি মোকাবেলা এবং শহর গ্রামের স্বাস্থ্যসেবার বৈষম্য কমানোর উপর গুরুত্ব দেওয়া হচ্ছে। এবছর 16টি সদস্য দেশকে স্বাস্থ্য খাত নিয়ে নির্দিষ্ট সুপারিশও দেওয়া হয়েছে। এদিকে আমেরিকা বিশ্বের সবচেয়ে বড় স্বাস্থ্য অর্থনীতিগুলোর একটি। উন্নত প্রযুক্তি, ওষুধ ও চিকিৎসা গবেষণায় দেশটি এগিয়ে থাকলেও বড় সমস্যা চিকিৎসার খরচ। ফ্রান্স ভিত্তিক গবেষণা সংস্থা ওইসিডির হিসাবে 2024 সালে স্বাস্থ্য খাতে জিডিপির 17.2% ব্যয় করেছে আমেরিকা, যা উচ্চ আয়ের দেশগুলোর মধ্যে সর্বোচ্চ। তবে 2026 সালে দেশটির চিকিৎসা সেবার রোগীদের ওষুধের খরচ কমানোর লক্ষ্য নেওয়া হয়েছে। এদিকে বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থায় নিজস্ব ব্যয় বড় চ্যালেঞ্জ। বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী 2023 সালে বাংলাদেশের মোট স্বাস্থ্য ব্যয়ের প্রায় 79% এসেছে মানুষের পকেট থেকে। 2025 সালে দেশের 41.7% মানুষ চিকিৎসা ব্যয়ের কারণে আর্থিক সংকটের মুখে পড়েছে। এক্ষেত্রে বিশ্বের এসব অভিজ্ঞতা থেকে বাংলাদেশে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া যেতে পারে স্বাস্থ্য বীমা ও সরকারি ভর্তুকি বাড়ানো, প্রতিরোধমূলক চিকিৎসা জোরদার করা এবং মানুষের নিজস্ব পকেটের ব্যয় কমানোর দিকে। উন্নত দেশের এসব নীতি প্রয়োগ করা গেলে বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থাও বড় পরিবর্তন আনা সম্ভব। তনিমা ইসলাম, ওয়ান বিজনেস ডেস্ক। বাণিজ্য সংলাপে পুরোটা সময় জুড়ে আজ আমাদের অতিথি হিসেবে আছেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হসপিটাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক লোকমান হোসেন। লোকমান হোসেন, আবারও স্বাগত জানাচ্ছি। আমরা একটা প্রতিবেদন দেখছিলাম যে বিভিন্ন দেশ স্বাস্থ্যসেবার ক্ষেত্রে বিভিন্ন ধরনের মডেল অনুসরণ করে। বাংলাদেশের স্বাস্থ্যসেবার ক্ষেত্রে কোন মডেলটি আসলে আমরা অনুসরণ করতে পারি? আমি আজ থেকে 26 বছর আগে লন্ডনে গিয়েছিলাম 2001 সালে। তখন দেখেছিলাম যে হেলথ কার্ড ছাড়া চাকরিও হয় না, চিকিৎসাও নিতে পারে না এবং স্টুডেন্টও ভর্তি হতে পারে না। ওইখানে আমি দেখেছিলাম ওই দেশে। তো তখন থেকে ইমপ্রেসড হয়েছিলাম যে ওখানে আমি বিভিন্ন ইয়ের সাথে মেডিকেল সেন্টারে কথা বলেছিলাম যে তোমরা কিভাবে চিকিৎসা দাও। ওই হেলথ কার্ড দেখালে হেলথ কার্ডটা স্ক্রিনিং করে রাখে, আর পাশাপাশি ওনারা একটা ফর্মে সিগনেচার রাখে আর চিকিৎসাটা ফ্রি দিয়ে দেয়। আর যিনি গেলেন ওনার একটা প্রিমিয়াম আছে, মান্থলি একটা প্রিমিয়াম দেয় সরকারকে, সরকার ওটা পেমেন্ট করে। আমি ইমপ্রেসড হয়েছিলাম। আমি মনে করি যে স্বাস্থ্যের কিন্তু বাজেট হওয়া উচিত না। আপনি অসুস্থ হলে কত টাকা লাগবে এটা কিন্তু প্রেডিক্ট করার কারো সুযোগ নাই, কিন্তু আপনি যখন দুপুরে খাবেন কতটুকু খাবেন এটা প্রেডিকশন করতে পারবেন, বা মাসে আপনি কতটুকু খাবেন, কতটুকু প্রসাধনী ব্যবহার করবেন, কিন্তু চিকিৎসার ক্ষেত্রে কিন্তু নাই। তো সেই জায়গায় আমি মনে করি স্বাস্থ্য বীমাটা এটা গ্রহণযোগ্য হইতে পারে। আরেকটা কথা আমি দেখলাম স্বাস্থ্য বীমার কথা বলছিলেন, বাংলাদেশের স্বাস্থ্য বীমা খুবই সীমিত। এটা নাই বললেই চলে। সংকটটা কোথায়? সংকটটা এটা ভালো অ্যানালিস্ট লাগবে, ভালো অ্যানালিস্ট লাগবে। কিছু কিছু জিনিস এটা ভালো কাজ, এটা ইমপ্লিমেন্টেশনে যে জিনিসটা ভালো কাজ ওইটা ইমপ্লিমেন্টেশনটা কঠিন, এইটুকু আমি বলতে পারি। তো যেহেতু 18 কোটি মানুষ, আমরা 18 কোটি মানুষের মধ্যে সবাই কিন্তু এই স্বাস্থ্য বীমার আওতায় আসতে পারবে না। তখন যারা নিম্ন আয়ের মানুষ তাদেরকে একটা প্রক্রিয়ার মাধ্যমে তাদের প্রিমিয়ামগুলো সরকারকে দিতে হবে। সরকারকে দিলে তাহলে আবার আমাদের দেশে তো বলা যায় যে এখনও অনেক বেশি সংখ্যক সরকারি সুবিধার মাধ্যমে আমরা চলি। আপনি দেখেন ধনী গরিব সরকারি হাসপাতাল থেকে বড় একটা অংশ সার্ভিস নিচ্ছে। আর একটা প্রতিবেদনে দেখলাম 79% মানুষের পকেট থেকে খরচ হয়। সরকারের যখন অ্যাভেলেবল থাকে না, মনে করেন একটা রুগী ভর্তি হওয়ার পরে যে টেস্টগুলো থাকা দরকার সেই টেস্টগুলো সরকারের পর্যাপ্ত নাই, তাহলে ওটা বাইরে ডায়াগনস্টিকে বা হসপিটালে করতে হয়, তখন কিন্তু খরচটা পাবলিকের পকেট থেকে যায়, রুগীদের পকেট থেকে যায়। কিন্তু এই মুহূর্তে এই যে পকেটের ব্যয় কমানোর ক্ষেত্রে আসলে সরকারের কি পদক্ষেপ নেওয়া উচিত? সরকারের পদক্ষেপ নেওয়া উচিত যে সরকারি হাসপাতালগুলোতে সকল টেস্টের ব্যবস্থা আনতে হবে, পাশাপাশি মেডিসিন 100% সাপ্লাই থাকতে হবে। আমি একটা কথা কিন্তু বলেছি যে কোনো বাজেট করে, পার্টিকুলার বাজেট করে কিন্তু আওতায় আনলে বাজেটের বাইরেও কিন্তু খরচ হবে। মনে করেন একটা রুগীর একটা ইনজেকশন লাগবে, সেটা সরকারি সাপ্লাই নেই,
তখন কি করবে? তখন তো এই রোগীর সরকারের বাজেট দিয়ে তার কিনতে পারবে না, কেনার কোনো সুযোগ নাই। তাহলে ওই রুগী কিনে নিয়ে আসবে, ওই ইনজেকশনটার দাম তো অনেক বেশি হইতে পারে। তখন এটা তাহলে কিন্তু তার পকেট থেকে খরচ হয়ে গেল। একটা পরীক্ষা নিরীক্ষায় মনে করেন একটা MRI টেস্ট, সেই টেস্টটা যদি বাইরে করতে যায় তাহলে 5,000 টাকা তার লাগবে। তাহলে কিন্তু সরকারের এটা থাকা উচিত ছিল, কিন্তু সরকারের আছে, সেটা পর্যাপ্ত না। পর্যাপ্ত করতে হলে বাজেট বাড়াতে হবে, মানে এই সমস্ত টেস্টের আওতাটা বাড়াতে হবে। আমরা যদি মনে করেন স্বাভাবিকভাবে কথা বলি যে আমরা ঢাকা মেডিকেল কলেজ নিয়ে কথা বলি, ঢাকা মেডিকেলে যত সংখ্যক রুগী হয় অত সংখ্যক রুগীর টেস্টের ব্যবস্থা নাই। কেন? এটা অপ্রতুল। ধরেন আপনার ওখানে আমার ধারণা 200 MRI যদি লেখা হয়, 200 MRI করার ক্যাপাসিটি সরকারের নাই, বাধ্য হয়ে কিন্তু বেসরকারিতে যাচ্ছে। সেগুলো যদি সরকার ভর্তুকিতে পূরণ করে বা বাজেট দেয় তাহলে কিন্তু মানুষের কোনো সমস্যা নাই, এটা স্বাস্থ্য ব্যবস্থা থাকবে। আর পাশাপাশি বেসরকারিকে আমাদেরকে কিভাবে সম্পৃক্ত করবে সেই জায়গায় সরকার কাজ করছে। আমার মনে হয় যে এই যে নতুন সরকার এসে কিন্তু আগেই পাক ঘোষণা দিয়েছে যে এইটা প্রাইভেটকে কিভাবে সম্পৃক্ত করা যায়। আমরা সকলে মিলে মানুষের চাহিদাটা পূরণ করা উচিত। জি জি, এ পর্যায়ে আরেকটি বিষয় জানতে চাচ্ছিলাম যে আমরা যদি রোগ প্রতিরোধ চিকিৎসায় খরচটা বেশি ব্যয় করি, সেক্ষেত্রে আসলে ব্যয় কতটা কমানো সম্ভব? আবার বলেন। জি, আমি বলতে চাচ্ছি যে রোগ প্রতিরোধের ক্ষেত্রে যদি আমরা ব্যয়টা বাড়িয়ে দিই, সেক্ষেত্রে আসলে স্বাস্থ্যের ক্ষেত্রে স্বাস্থ্য ব্যয় কতটা কমানো সম্ভব? আপনার আমি মনে করি যে এটা গ্র্যাজুয়ালি কমবে, এটা কিন্তু রাতারাতি কমবে না। দুইটা জিনিস আছে যে আমাদের দেশে দেখবেন এই যে ডেঙ্গু রোগ হচ্ছে, আপনার ডেঙ্গুকে আগে প্রতিরোধ করতে হবে। প্রতিরোধ করার খরচ আছে না, সেখানে একটা বাজেট লাগবে। আর আলটিমেটলি রোগটা কমে যাবে, যার কারণে তার চিকিৎসা ব্যয়টা কমে গেল। এইভাবে আসতে হবে। আমাদের দেখবেন হেপাটাইটিস রোগী, কিছুদিন আগে আমাদের হেপাটাইটিস দিবস গেল, হেপাটাইটিস রোগী কিন্তু দিন দিন বাড়ছে। আমি 7 দিন আমি বেসরকারি আমার প্রতিষ্ঠান থেকে 7 দিন আমি মানুষের বিনামূল্যে হেপাটাইটিস পরীক্ষা করেছি। দেখি যে 4.4% যাদের পজিটিভ আছে আগের থেকে তাদেরকে করি নাই, যারা নতুন রোগী উপসর্গ আছে তাদেরকে টেস্ট করেছি। আমরা 1,500 টেস্ট করছি, 4.4% আমরা নতুন রোগী পেয়েছি। অর্থাৎ এই যে রোগগুলা, এটা যদি আমরা খাদ্য ব্যবস্থা, বাসস্থান, পরিবেশ ঠিক করি আমি তাহলে কিন্তু একদম ছোট করে আপনার কাছে আরেকটা বিষয় জানতে চাচ্ছি যে দেশের চিকিৎসা ব্যবস্থার উপর মানুষের আস্থা ফেরানোর জন্য আসলে এই মুহূর্তে কি করণীয়? খুব ছোট করে প্রথম আমি বলতে চাই যে প্রথম হলো আমাদের ব্যবহারটা ভালো করতে হবে, পাশাপাশি বিশেষজ্ঞ ডাক্তারদের সংখ্যা বাড়াতে হবে, হাসপাতালের সিট সংখ্যা, ওটির সংখ্যা বাড়াতে হবে এবং মানুষকে মূল্যায়ন করতে হবে মানবিক কায়দায়। যদি এইগুলো আমরা করতে পারি, আমাদের ট্রেনিং সেশনগুলো বাড়ে, আমাদের যে $5 বিলিয়ন বিদেশে যাচ্ছে চিকিৎসার জন্য, বলতে গেলে অর্ধেক আমরা আউটসোর্সিং করছি, এটার থেকে আস্তে 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 কমে গিয়ে আমরা হয়তো আর 10% আউটসোর্সিং করব। এখন কিন্তু 50% করছি। সেই জন্য সরকারি বেসরকারি পর্যায়ে একসাথে মিলে আমরা যদি 5 বছর কাজ করি, এইটা 10% নামায় আনা সম্ভব। অনেক তথ্য দিয়েছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ, আমাদের কর্তৃপক্ষকে ধন্যবাদ আমার কথা বলার সুযোগ দেওয়ার জন্য। এই ছিল আজকের বাণিজ্য সংলাপে। চ্যানেল ওয়ানের সঙ্গে থাকুন, যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সহ অন্যান্য সোশ্যাল মিডিয়া লিঙ্কগুলোতে।